আজ থেকে 20 বছর আগে আমি যদি আপনাকে টিভি অথবা ফ্রিজ কেনার কথা বলতাম তাহলে হয়তো আপনি এলজি, সিঙ্গার, স্যামসাং এর মতো নামি দামি ব্র্যান্ডের কথাই চিন্তা করতেন। বাংলাদেশের কোনো ব্র্যান্ড যে টিভি, ফ্রিজ বানাবে এবং তা এক্সপোর্টও করবে, এটা আমাদের কল্পনার একেবারে বাইরে ছিল কয়েক দশক আগেও। বাট থিংস হ্যাভ চেঞ্জড নাও। আজকে আমি আমাদের দেশের কোম্পানি ওয়ালটনের কথা বলতেছি। ওয়ালটন টেকিং বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড। বর্তমানে ওয়ালটনের মার্কেট ভ্যালু প্রায় 19,000 কোটি টাকা এবং এই মার্কেট ভ্যালুর ভিত্তিতে ওয়ালটন ইজ দ্য 4th লার্জেস্ট কোম্পানি ইন বাংলাদেশ। 1000-এরও বেশি রিটেল স্টোর নিয়ে ওয়ালটনের আধিপত্য শুধু যে বাংলাদেশে এটা বললে কিন্তু ভুল হবে। চায়না, ইন্ডিয়া সহ পশ্চিমা বিশ্বের ইউএসএ, ইউরোপেও ওয়ালটনের পণ্যগুলো কিন্তু রপ্তানি করা হয়। বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশ থেকে গ্লোবাল ইলেকট্রনিক জায়ান্টের দৌড়ে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি হলো আজকে আমাদের কেস স্টাডি। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ওয়ালটন স্টেট অফ দ্য আর্ট সফিস্টিকেটেড শিল্প প্রতিষ্ঠান। And Walton is the force behind it. Let's have a glimpse. ওয়ালটন রেফ্রিজারেটর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ওয়ালটন গ্রুপ। ওয়ালটনের ইতিহাস যদি শুরু করতে হয় তাহলে প্রথমেই যে নামটা আসবে সেটা হচ্ছে এস এম নজরুল ইসলাম। 1977 সালে এস এম নজরুল ইসলাম প্রথমে রিজভি ব্রাদার্স নামক একটি গ্রুপ শুরু করেন, যা আরবি ট্রেডিং গ্রুপ নামে তাদের ব্যবসা পরিচালনা করত। শুরুতে তারা শুধুমাত্র টেলিভিশন ইম্পোর্ট করলেও 80-90-এর দশকে বাংলাদেশের ইলেকট্রনিক্সের মার্কেটে যে একটা সম্ভাবনা দেখা দিচ্ছিল এটা কিন্তু খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। বাংলাদেশের মার্কেটে ইলেকট্রনিক্স পণ্যগুলোর চাহিদা দেখা দিতে শুরু করলেও অন্যান্য শিল্প গোষ্ঠী এই মার্কেটে বিনিয়োগ করেনি। তবে ব্যতিক্রমী উদ্যোগ ছিল ওয়ালটনের। 2002 সালে আরবি গ্রুপের মাধ্যমে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠা করে এবং 2006 সালে গাজীপুরের চন্দ্রায় তাদের প্রথম ম্যানুফ্যাকচারিং বেস স্থাপন করে। এর প্রোডাকশন শুরু হয় 2008 সাল থেকে। এরপর থেকে ঘরে ঘরে ওয়ালটনের পণ্য, এই স্লোগানে এগিয়ে চলে ওয়ালটনকে বাংলাদেশের বাজারে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ইলেকট্রনিক পণ্যের বাজারের দিকে তাকালে আমরা দেখতে পারবো এই বাজারে 66%-এরও বেশি মার্কেট শেয়ার দখল করে রেখেছে ওয়ালটন একাই, যার মধ্যে রেফ্রিজারেটর বা ফ্রিজের মার্কেটে প্রায় 75% কিন্তু ওয়ালটনের হাতে। এছাড়াও যদি আমরা এসি বা টেলিভিশন মার্কেটে আসি, এটারও প্রায় 30-35% কিন্তু ওয়ালটনের পণ্যের দখলে। তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের ইলেকট্রনিক্সের মার্কেটে ওয়ালটনের অবস্থান আসলে কতটা শক্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে 15 বছর আগেও বাংলাদেশে ব্যবহৃত ইলেকট্রনিক্সের সব পণ্য আমাদের বাইরে থেকে আমদানি করতে হতো। সেখানে ওয়ালটন কিভাবে এই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের মতো কমপ্লেক্স এবং টেকনোলজি বেসড একটা সেক্টরে মার্কেট লিডার হয়ে গেল? সিঙ্গার, স্যামসাং, এলজি সহ আরো নামি দামি ব্র্যান্ড বাংলাদেশের বাজারে থাকলেও ওয়ালটন এখানে পুরোপুরি ভিন্ন ধরনের একটা গেম খেলে। সেটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট উইথ লো প্রাইস, অর্থাৎ সাধ্যের মধ্যে মানসম্মত পণ্য। যেখানে সব বিদেশি ইলেকট্রনিক কোম্পানিগুলো সবসময় উচ্চবিত্ত বা হাই এন্ড কাস্টমারকে টার্গেট করতো, সেখানে ওয়ালটনের টার্গেটেড কাস্টমার ছিল টোটালি ডিফারেন্ট। ওয়ালটন তাদের পণ্যের মূল মার্কেট হিসেবে বেছে নেয় মধ্যবিত্ত এবং সাধারণ মানুষকে। এই সাধারণ মানুষের কাছে টিভি, ফ্রিজের মতো এই দামি জিনিসটাকেও তারা খুব সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে পেরেছিল। লোকালি ম্যানুফ্যাকচারিং করার কারণে ওয়ালটন তাদের সকল পণ্য সকল শ্রেণীর মানুষের নাগালের মধ্যে আনতে পেরেছিল, যেটা অন্য কোনো ব্র্যান্ড করতে পারেনি। 2023-24 অর্থ বছরে ওয়ালটনের মোট বিক্রির পরিমাণ ছিল 7,500 কোটি টাকা, যেটা তার আগের বছরেও কিন্তু ছিল 7,086 কোটি টাকা। ওয়ালটনের এই মার্কেট লিডার হওয়ার পিছনে দ্বিতীয় সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে তাদের R&D কিংবা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। মূলত 2003 সালে এই R&Dর কাজ শুরু করলেও এটার পুরোপুরি সুফল কিন্তু তারা পায় 2008 সালের দিকে, যখন ওয়ালটন তাদের প্রথম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট শুরু করে। এখানেও একটা মজার বিষয় হচ্ছে অন্যান্য কোম্পানিগুলো খুব গতানুগতিক পণ্য বিক্রি করলেও ওয়ালটন কিন্তু তাদের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের সাহায্যে বাংলাদেশের লোকাল ক্রেতাদের চাহিদা এবং পছন্দের উপর ভিত্তি করে তাদের পণ্য ডিজাইন করে এবং পরবর্তীতে এই উদ্যোগে কিন্তু ওয়ালটনের জন্য সুফল বয়ে আনে এবং অন্যান্য কোম্পানির থেকে মার্কেট শেয়ার দখল করে নেওয়াটা তখন ওয়ালটনের জন্য কিছুটা সহজ হয়ে যায়। 600-র বেশি ইঞ্জিনিয়ার নিয়ে ওয়ালটনের R&D শুধুমাত্র বাংলাদেশে না, দক্ষিণ এশিয়ার R&D ডিপার্টমেন্টগুলোর মধ্যেও অন্যতম। এছাড়াও ওয়ালটনের লজিস্টিক এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও কিন্তু অত্যন্ত স্ট্রং। কোম্পানি একটা সূত্র মতে জানা যায় তাদের প্রায় 21,000-এর মতো সেলস পয়েন্ট রয়েছে, যার মধ্যে 5,000 হচ্ছে তাদের ডিস্ট্রিবিউটর এবং বাকি 16,000-এর কাছাকাছি হলো সাব ডিলার। এখান থেকে বোঝা যায় যে বাংলাদেশের 64 জেলাতেই কিন্তু ওয়ালটনের উপস্থিতি বেশ ভালো। এখন একটু কথা বলি ওয়ালটনের রপ্তানি ক্ষেত্র নিয়ে। ওয়ালটনের ব্যবসার সেগমেন্ট কিন্তু মূলত দুইটা, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রি। ওয়ালটন বর্তমানে 40-এরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে থাকে। ওয়ালটনের পণ্যগুলোর গুণগত
গুণগত মান পরীক্ষা করা হয় বিশ্ববিখ্যাত নাসড্যাক UTS টেস্টিং ল্যাবে। এই টেস্ট রিপোর্টের ভিত্তিতে ওয়ালটন ইউরোপ, USA সহ আরো উন্নত দেশের কাছ থেকে তাদের গুণগত মানের জন্য FCC, GS মার্কের মতো আরো বিভিন্ন ধরনের সার্টিফিকেশন অর্জন করে। 2017 সালে ওয়ালটন একটা কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠা করে এবং সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে এটাই ছিল বাংলাদেশের প্রথম কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং এর মাধ্যমে বাংলাদেশ পুরো পৃথিবীর 15তম এবং এশিয়ার মধ্যে 8ম কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং দেশ হিসেবে স্বীকৃতি পায়। 2022 সালে ওয়ালটন ইউরোপের 3টা কম্প্রেসর ব্র্যান্ড কিনে নেয়, যাদের অ্যানুয়াল প্রোডাকশন ছিল 48 লাখ ইউনিটেরও কিছু বেশি, যার মাধ্যমে ইউরোপের মার্কেটে ওয়ালটন আরো এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হয়। 30,000-এর কাছাকাছি কর্মী নিয়ে ওয়ালটনের অ্যানুয়াল প্রোডাকশন ক্যাপাসিটি প্রায় 10 লাখ ইউনিটের কাছাকাছি। শুধু সেটাই না, বর্তমানে 700 একরেরও বেশি জায়গা নিয়ে ওয়ালটনের প্রোডাকশন বেজের সংখ্যা 22টার কাছাকাছি। ওয়ালটন নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। তবে টেকিং বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড স্লোগানে চলা ওয়ালটন মেড ইন বাংলাদেশ প্রোডাক্টকে পৃথিবীতে কতটুকু প্রতিষ্ঠিত করতে পারবে সেটাই এখন দেখার পালা। আজকের ভিডিওতে আপনাদের কেমন লেগেছে এবং ওয়ালটনকে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দিস ইজ সামিল সাদাত ফ্রম ফিনটিক।